পাকিস্তান বড় একটা বর্ডার কনফ্লিক্ট, নর্থ কোরিয়া সাউথ কোরিয়াও একটা বড় বর্ডার কনফ্লিক্ট। ঠিক একই সঙ্গে ভারত বাংলাদেশের এই বর্ডার কনফ্লিক্ট সাম্প্রতিককালে অত্যন্ত ভাবে বেড়ে উঠেছে। নদী এবং জলভূমির মাধ্যমে অনুপ্রবেশের ঘটনা খুব সুন্দরভাবে ঘটছে, এমনকি চোরাচালান, গরু পাচার সমস্তটাই এই নদী এবং জলভূমির মাধ্যমেই হচ্ছে। কারণ সংশ্লিষ্ট জায়গাগুলিতে কাঁটাতার নেই এবং কাঁটাতার না দেওয়ার জেরে এই সমস্যাগুলো দানা বাঁধতে শুরু করেছে। এখানেই বিএসএফ এর নতুন স্ট্র্যাটেজি হলো কুমির এবং সাপ। কুমির এবং সাপ সেগুলো জলাভূমিতে ছেড়ে দেওয়া হবে। चुन चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे और बंगाल और देश को অনুপ্রবেশ পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের কাছে একটা আন্তর্জাতিক থ্রেট বা এটাকে আমরা যদি হুমকি হিসেবে চিহ্নিত করি খুব একটা ভুল হবে না। অনুপ্রবেশের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গ সহ ভারতের ডেমোগ্রাফির পরিবর্তন হচ্ছে। জনবিন্যাসের বিস্তর পরিবর্তনের জেরে আজকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে অংশটা রয়েছে পশ্চিমবঙ্গ, সেই সমস্ত জায়গায় একবারে আমরা জামাতদের কার্যত প্রভাব চাক্ষুষ করতে পারছি এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর যে স্বপ্ন সেটাও কার্যত বাস্তবায়িত হচ্ছে। কারণ সীমান্তবর্তী এলাকা সম্পূর্ণভাবে অনুপ্রবেশকারী দ্বারা ঘিরে রয়েছে। এসআইআর করা হয়েছে, 91 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বহু অনুপ্রবেশকারীরা তারা থেকে গিয়েছে এবং এটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটা চিন্তার বিষয়। এই আবহে দাঁড়িয়ে বিজেপি তাদের সংকল্পপত্র বা ম্যানিফেস্টো বা ইস্তাহার তারা প্রকাশ করেছে এবং সেখানে এই অনুপ্রবেশ শিশুকে খুব জোর গলায় দেখানো হয়েছে, খুব ইম্পর্টেন্ট ভাবে দেখানো হয়েছে যে বিজেপি সরকার এলে এই অনুপ্রবেশ বন্ধ করা হবে এবং সেই কারণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়গুলো অমিত শাহ বলেছেন। কিন্তু এরই মাঝখানে একটা নতুন টুইস্ট আমরা চাক্ষুষ করতে পারলাম। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বিএসএফ এর তরফে একটা নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত কি? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সীমান্ত রয়েছে সেটা হচ্ছে 4096 কিলোমিটার। 4096 কিলোমিটার যে আন্তর্জাতিক বর্ডার, সে বর্ডার রয়েছে ভারত বাংলাদেশের মধ্যে। এই সবটাই পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, তার পাশাপাশি অসম হয়ে অন্যদিকে দাঁড়িয়ে আমরা ত্রিপুরার ক্ষেত্র দেখতে পাচ্ছি। কিন্তু এর মধ্যে 175 কিলোমিটার অংশ জুড়ে কেবলমাত্র নদী এবং জলাভূমি রয়েছে। আবারও বলছি, 175 কিলোমিটার অংশ জুড়ে রয়েছে নদী এবং জলাভূমি। বেশ 500 কিলোমিটারের মতো জায়গা এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ সরকার জমি দেয়নি বলে পশ্চিমবঙ্গ লাগোয়া যে সীমান্ত এলাকা আছে সেখানে কাঁটাতার দেওয়া হয়নি। কিন্তু তা সত্ত্বেও গোটা যদি সীমান্ত এলাকাটা আমরা যদি দেখি, একদম ত্রিপুরা থেকে শুরু করে, অসম থেকে শুরু করে, মেঘালয় থেকে শুরু করে আমরা যদি একদম পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা অব্দি যাই, তাহলে যে আন্তর্জাতিক সীমান্তটা পাবো, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত, সেখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট 175 কিলোমিটার অংশ জুড়ে কেবলমাত্র নদী এবং জলাভূমি। এবং বিএসএফ বারবার দেখছে এই নদী এবং জলাভূমির মাধ্যমে অনুপ্রবেশের ঘটনা খুব সুন্দরভাবে ঘটছে, এমনকি চোরাচালান, গরু পাচার সমস্তটাই এই নদী এবং জলাভূমির মাধ্যমেই হচ্ছে। কারণ সংশ্লিষ্ট জায়গাগুলিতে কাঁটাতার নেই এবং কাঁটাতার না দেওয়ার জেরেই এই সমস্যাগুলো দানা বাঁধতে শুরু করেছে। তো কি করা যাবে? নদীর ওপর দিয়ে তো কাঁটাতার বসানো খুব একটা সম্ভব না এবং লাগাতার যোগাযোগ করলেও জলের তলা থেকে যদি কেউ পাস করে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বোঝা কার্যত দায় হয়ে যাবে বিএসএফ এর। বিএসএফ তো আর ঈশ্বর নয়, ভগবান নয়, বা কোনো অতিলৌকিক বিষয় নয় যে তারা যে কোনো জায়গা থেকে একদম ইনফ্রারেডের মতো করে সমস্ত ছবি, সমস্ত অনুপ্রবেশকারীদের তথ্য বার করে আনবে। ফলে এই অনুপ্রবেশকারীদের রোখা কি করে সম্ভব? এইখানেই বিএসএফ এর নতুন স্ট্র্যাটেজি হলো কুমির এবং সাপ। কুমির এবং সাপ সেগুলো জলাভূমিতে ছেড়ে দেওয়া হবে। নদী এবং জলাভূমি আছে, সেখানে কুমির এবং সাপের চাষ করতে চলেছে বিএসএফ, যাতে সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে যদি চোরা চালান করতে কেউ আসে বা কেউ অনুপ্রবেশ করতে আসে তাহলে খুব ইজিলি রুখে দেওয়া সম্ভব হবে এবং অনেকেই এই ভয়ের কারণে এই অংশ থেকে তারা বেরোতে পারবে না বা এই অংশ টপকাতে পারবে না। এইখানেই হচ্ছে বিজেপির নতুন স্ট্র্যাটেজি। গোটা বিশ্ব জুড়ে অনেকগুলো বর্ডার কনফ্লিক্ট রয়েছে। ভারত পাকিস্তান বড় একটা বর্ডার কনফ্লিক্ট, নর্থ কোরিয়া সাউথ কোরিয়াও একটা বড় বর্ডার কনফ্লিক্ট। ঠিক একই সঙ্গে ভারত বাংলাদেশের এই বর্ডার কনফ্লিক্ট সাম্প্রতিককালে অত্যন্তভাবে বেড়ে উঠেছে এবং এই অবস্থায় দাঁড়িয়ে কি করে সম্ভব রোখা? তো বিএসএফ এই জায়গাটাকেই বেছে নিচ্ছে। কারণ যদি অনুপ্রবেশকারীদের রোখা না যায়
তাহলে গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফির পরিবর্তন ঘটিয়ে দেওয়া হচ্ছে। এখানে মানুষের যে চাকরি, মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটছে। চাকরির মধ্যে বাংলাদেশিরা থাবা বসাচ্ছে ভারতীয় চাকরিদের, চাকরি যারা করবেন, যারা ভারতীয়রা চাকরি করবেন তাদের চাকরির যে কোঠা রয়েছে সেখানে থাবা বসাচ্ছে অনুপ্রবেশকারীরা। অনুপ্রবেশকারীরা আপনার খাদ্যাভ্যাসে যেমন পরিবর্তন ঘটাচ্ছে, আপনাদের ধর্মীয় অভ্যাসে পরিবর্তন ঘটাচ্ছে, আপনাদের ভাষাতে পরিবর্তন ঘটাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে গোটা পশ্চিমবঙ্গ লাগোয়া বিভিন্ন এলাকাকে গেটার বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে যাওয়ার জন্য লাগাতার ষড়যন্ত্র করে যাচ্ছে এবং এই ষড়যন্ত্রই একটা ভয়ের বিষয় হয়ে দাঁড়াচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। সেই কারণের জন্য বিএসএফ এর তরফে এই ধরনের সিদ্ধান্ত গৃহীত হচ্ছে এবং গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথাও হয়েছে এবং গোটা জায়গাটা যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে অমিত শাহের দখলে রয়েছে, অমিত শাহের কন্ট্রোলে রয়েছে, ফলে অমিত শাহ তিনি এই বিজেপির যে ম্যানিফেস্টো বা ইস্তেহার বা সংকল্পপত্র যেটাই বলেন না কেন, এটা প্রকাশের সময় তিনি বেশ কিছু সীমান্ত এলাকার সিকিউরিটি নিয়ে মন্তব্য পেশ করেছেন। সংশ্লিষ্ট যে মন্তব্যটা একবার আপনারা শুনে নিন। सबसे पहले हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। पूरी जनता, कलकत्ता तक बंगाल की जनता के मन में एक भय है कि अगर ये घुसपैठ इसी तरह से चलती रही तो पश्चिम बंगाल का अस्तित्व भी रहेगा या नहीं रहेगा। मैं पश्चिम बंगाल की जनता को भरोसा दिलाना चाहता हूं, एक बार पूर्ण बहुमत की भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे और बंगाल और देश को सुरक्षित करेंगे। আপনারা শুনলেন অমিত শাহের বক্তব্য। স্বাভাবিকভাবে একজন ভারতীয় হিসেবে আপনাদের টেনশন থেকে যায়। আপনারা ভোট দিতে যাবেন কয়েকদিনের মধ্যে এবং ভোট দিতে গিয়ে দেখবেন সীমান্তবর্তী এলাকাতে লাঠি হাতে তৃণমূলের বাহিনী দাঁড়িয়ে রয়েছে, উন্নয়ন বাহিনী আপনাদের ভোট দিতে বাধা দান করছে। একটু ভালো করে খোঁজ নিয়ে দেখবেন তাদের মধ্যে ম্যাক্সিমাম বাংলাদেশি। কথায় কথায় আপু আপা এই সমস্ত শব্দ ব্যবহার করে, কথায় কথায় তারা জলকে পানি বলেন। সীমান্তবর্তী এলাকার কথা বলছি। হ্যাঁ, ফুরফুরার দিকেও অনেক মুসলমানরা রয়েছেন বা বিভিন্ন জায়গাতে অনেক মুসলমানরা রয়েছেন, তারা জলকে পানি বলেন। কিন্তু সীমান্তবর্তী এলাকায় যখন কেউ জলকে পানি বলতে যাচ্ছেন, আগে বা বিভিন্ন রকম এমন শব্দ ব্যবহার করছেন যে শব্দগুলো বাংলাদেশের সঙ্গে মিলে যায়, তখন কোথাও গিয়ে খটকা লাগে। যাই হোক, তারা দাঁড়িয়ে থাকবেন খুব ইম্পর্টেন্ট ভাবে। যাই হোক, এইখানে দাঁড়িয়ে আপনাদের একটা মস্তিষ্কে ক্লিক করা উচিত নয় যে আপনাদের নির্বাচনে বাধা দিচ্ছেন বাংলাদেশিরা। আপনি একজন ভারতীয়, আপনি আপনাদের সর্বাধিক যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রয়োগ করতে যাবেন এবং তখন একজন বাংলাদেশি দাঁড়িয়ে লাঠি হাতে আপনাকে শাসাচ্ছে এবং তার পাশাপাশি আপনাদেরকে ঘরে ঢুকে যেতে বলছে, ভয় দেখাচ্ছে, আপনাদের ভোটদানে বাধা দিচ্ছে। এইটাই হচ্ছে গ্রেটার বাংলাদেশ এবং তৃণমূল কংগ্রেস এই জায়গাটাকে সমর্থন জানাচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেসের যেহেতু এই ভোট ব্যাংকটা খুব ইম্পর্টেন্ট ছিল। যাই হোক, এসআইআর জেরে সমস্ত কিছু ছন্নছাড়া হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু এখনো তো কিছু লুম্পেন এলিমেন্টস তারা রয়েছেন এখনো পর্যন্ত। ফলে এই অংশটা কোথাও গিয়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সমর্থন করছে। যাই হোক, তাহলে প্রশ্রয় তারা বেড়ে উঠছে এবং তার জেরেই আমরা যদি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বহরমপুর হয়ে ধীরে ধীরে কোচবিহার পর্যন্ত চলে যায়, আমরা দেখতে পারবো এই সংখ্যাটা ক্রমে বিপুল পরিমাণে একটা ভয়ঙ্কর জায়গায় চলে গিয়েছে। আবারও বলছি, এসআইআর এর জেরে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর মুসলমানের নাম বাদ গিয়েছে। 5% মানে 30% মুসলমানদের মধ্যে 5% মুসলমান ইতিমধ্যে বাদ গিয়েছে। সংখ্যাটা প্রায় 30,000-এর ওপরে। আমরা এখনো পর্যন্ত যেটা খবর পাচ্ছি বা যেটা আমরা এখনো পর্যন্ত জানি, সংখ্যাটা প্রায় 30 লক্ষের ওপরে রয়েছে। মাফ করবেন, 30 লক্ষের ওপরে। এই অবস্থায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চিহ্ন দানা বাঁধতে শুরু করেছে যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক কোথায় গেল। স্বাভাবিকভাবে প্রশ্ন চিহ্ন দানা বাঁধতে শুরু করেছে। সেটা প্রশ্ন হতেই পারে, হতেই পারে। তবে এই ভোটগুলোকে আটকানোর জন্য এসআইআর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটা আপনারা ভালো করে জানেন। এবং অন্যদিকে দাঁড়িয়ে বিএসএফ এর এই চিন্তা ভাবনা আদৌ প্রভাব ফেলবে ভারতবর্ষের রাজনীতিতে, বা তার পাশাপাশি এই অনুপ্রবেশের ক্ষেত্রে, ডেমোগ্রাফিক পরিবর্তনের ক্ষেত্রে কি এই স্ট্র্যাটেজি বিএসএফ এর কি কাজ করবে, সেটাই এখন দেখার বিষয়। যাই হোক, আপনারা যারা রয়েছেন আমার দর্শকরা, তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন বিএসএফ এর এই সিদ্ধান্তকে আপনারা সমর্থন জানান কিনা বা এই
টেকনিকটা আমি জানি না বিশ্বের কোথাও এরকম হয়েছে কিনা, কিন্তু এই টেকনিকটা খুব ইন্টারেস্টিং লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গলি বাটি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalibati.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাছিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।